প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম বইটির আর্থিক বিবরণী থেকে একটি অঙ্কের সমাধান করব। তোমরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠা 7 নং প্রশ্ন। আমি একটু পরিসীমায় নিশ্চিত আছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিলু অন্যান্য তথ্য নিম্নরূপ। রেওয়া মিল 31 ডিসেম্বর 2017 দেখেন কি আছে। ক্রয় ও বিক্রয়, ডেবিট থেকে 3,50,000, ক্রেডিট থেকে 3,15,700, পরিবহক ডেবিট থেকে 15,000, বেতন ভাতা ডেবিট থেকে 30,000, কর অভিজ্ঞতা ডেবিট থেকে 17,500, দশকুলি ডেবিট থেকে 7,500, ক্রেডিট থেকে 18,000, স্টেশনারি ডেবিট থেকে 6,000, বন্দশ্বাস ডেবিট থেকে 12,000, ইজারা বারো অর্থবিজ্ঞাংশ যথাক্রমে ডেবিট থেকে 6,500, ক্রেডিট থেকে 30,000, কর্মকর্তা ডেবিট থেকে 7,000, ক্রেডিট থেকে 12,800, মজুত বিনিময় 1/1/2017 ডেবিট থেকে 30,000, মোট যোগফল 3,80,500। অন্যান্য তথ্য, অবিকৃত পণ্যের মূল্যায়ন করেছে 1,30,000। এর মধ্যে 2,500 টাকা মনিহারি মজুত আছে। দাঁড়ে বিক্রয় 10,000, দাঁড়ে ক্রয় 5,000 হিসাবভুক্ত হয়নি। কর বাবদ 1,500 টাকা বকেয়া প্রকান্ত অভিজ্ঞতা 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত তথ্যতে তোমাদের কর্তব্যে কতে উপরোক্ত তথ্যতে নিজ সম্পত্তির পরিমাণ নির্ণয় করা। উপরোক্ত তথ্যতে নিজ সম্পত্তির পরিমাণ নির্ণয় করা। বিশদ আয় বিবরণী সাহায্যে মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। মোট মুনাফা 1,25,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমরা যাই একে একে। প্রথম আমরা দেখি হবে সমাধান। কত কি বলছে? নিজ সম্পদের পরিমাণ। দেখো, নিজ চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, সরকরম বয়ানত বিবরণ টাকা টাকা। ঠিক আছে, তোমরা দেখো এখানে সম্পদ কি আছে? ইদরা বারা এখানে সম্পদ নাই। এখন দেখো সমন্বয়ে অবিকৃত পণ্যের মূল্যায়ন করেছে 1,30,000 টাকা, তার মধ্যে 2,000 টাকা মনিহারি অন্তর্ভুক্ত হয়েছে। ধারে বিক্রয়, ধারে বিক্রিতে কি সৃষ্টি হয়? দেনাদার। আমরা জানি ধারে বিক্রিতে কি সৃষ্টি হয়? দেনাদার। ধারে বিক্রয় দেওয়া কি? দেনাদার হিসাবে ডেবিট, বিক্রি হিসাবে ক্রেডিট। তো এখানে দেখো 2 নম্বর সমন্বয় থেকে আসো। দেনাদার প্রত্যেকে আমরা আসছি অলিখিত ধারে বিক্রয় কত? 10,000। এর বছর 1 নম্বর সমন্বয় দেখো, অবিকৃত পণ্যের মূল্যায়ন করেছে 1,30,000। এর মধ্যে 2,500 টাকা মনিহারি মজুত রয়েছে। 2,500 টাকা মজুত, এটাও 6 ডিসেম্বর। তাহলে কোথায় আমরা অব্যবহৃত মনিহারি মজুদ কত? 2,500। এই আসল সহকারী মজুদ সোনামণি সহকারী মজুদ আছে এখানে 1,30,000। এখান থেকে অবহিত মনিহারিটা বাদ দিতে হবে, মাইনাস অব্যবহৃত মনিহারি কত? 2,500। দিলে কত হয়? 1,27,500। এর বছর অগ্রিম ব্যয় সমস্যা 6 ডিসেম্বর।
অগ্রিম ব্যয় পক্ষান্তরে অভিজ্ঞতা 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এটাও সঠিক সম্পদ। অগ্রিম অভিজ্ঞতা কত 500 এগুলো যোগ করে আমরা পাই মোট যোগফল হচ্ছে তোমাদের তোমার 1,40,500 1,40,500 ঠিক আছে। দেখো প্রাণ নির্দেশনা তাহলে আমরা নির্দেশনা বেশি পাইছি কত 1,40,500। এরপর আসো খ বিশদ আয় বিভিন্ন সাহায্যে মোট মুনাফা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে বলেছি মোট মুনাফা নির্ণয় সূত্র কি নিট বিক্রয় নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাবো মোট মুনাফা। ঠিক আছে। তাহলে নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি বের হয় মোট মুনাফা। তাহলে মোট মুনাফা বের করতে হলে আমাদেরকে প্রথমে বের করতে হবে নিট বিক্রয়। নিট বিক্রয় বের করার যে আমরা একটা ফর্মুলা দিয়েছি দেখি। প্রথমে লিখতে হবে বিক্রয়, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ, বিক্রয়ের বিয়োগ, বিক্রয়কর্তা বিয়োগ। তাহলে আমরা এখন যাই প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা একটা সব তৈরি করি। হ্যাঁ কি লিখবে এখানে নিষ্ঠা নিষ্ঠা তেদাস এর বিশদ আয় বিবরণী। হ্যাঁ 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছর। ঠিক আছে। কলাম করো প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমরা চিন্তা করা করছি 1 2 3 তারপর বিবরণ। দেখো বিবরণ টাকা টাকা টাকা। প্রথমে আমরা বিক্রয় বিক্রি কত 2,50,000। দেখো বিক্রয় 2,50,000। এখন দেখতে হবে যে অলিখিত বিক্রয় বিক্রি করার বিক্রয়টা আসে কিনা। এবারে এই অঙ্কে দেখো মানে কোনো ফেরত নাই। 2 নম্বর সমানে কি আছে ধারে বিক্রয়। তাহলে অলিখিত ধারে বিক্রয় কি হয় যোগ হয়। যোগ অলিখিত ধারে বিক্রয় কত 10,000। তাহলে আমরা কত পাই সরি বিক্রয় হচ্ছে এখানে আমি ভুল লিখেছি প্রিয় শিক্ষার্থী। বিক্রয় হচ্ছে 3,15,500 3,15,700 যোগ করলে কত হয় 3,25,700। সুতরাং এটা হবে কি নিট নিট বিক্রি থেকে বাদ দেবো বা বিক্রিত পণ্যের বিয়োগ। প্রথমে আসতে লিখতে হবে পারমাণবিক মজুত পণ্য। প্রথমে আমরা কি লিখব পারমাণবিক মজুত পণ্য
কত টাকা? ওই যে 10 নম্বর আছে 1 1 17 30,000 এটা দ্বিতীয় কলমে লিখো। হ্যাঁ, কত? এরপর লিখো ক্রয়। ক্রয় কত? 2 লক্ষ যোগ অলিখিত ক্রয় আছে কত? ওই যে অলিখিত ক্রয় আছে 5,000। ওই অলিখিত ক্রয় 5,000 যোগ করলে 2 লক্ষ নিট ক্রয়। নিট ক্রয় সাথে যোগ করবো যে প্রত্যক্ষ ব্যয় সমূহ। কি যোগ করবো? প্রত্যক্ষ ব্যয়। এখানে কি আছে কত? পরিবহন কোনো সমন্বয় নাই, তাই কহে দাও কত? 15,000। এরপর আছে কর অভিজ্ঞতা দর্শনী স্থায়ী বন্দর চার্জ। এটা প্রত্যক্ষ পরিচালনা ব্যয়। বন্দর চার্জ কত? বন্দর চার্জ করছি আমরা 12,000। এইগুলো যোগফল দেখে আমরা বিয়োগ দেবো কি? এগুলো যোগ করলে আমরা পাই কত? দেখো তো 3,12,000। 3,12,000 55। তাহলে আমরা এখানে এগুলো যোগ করলে পাই কত? 3,12,000। সেখান থেকে বিয়োগ দাও বা সমাপনী মজুর কত আছে এখানে? 1,30,000। এই 1,30,000 মধ্যে 2,500 টাকা কি আছে? মনিহারি। তাহলে এখানে 2,500 টাকা মনিহারি কি করতে হবে? বাদ দিতে হবে। অব্যবহৃত মনিহারি মজুর 2,000 কত? 500। তাহলে আমরা কত পাই? 1,70,500। 1,70,500। এই 1,70,500 বিন্দুলে বেরোবে কি? বিক্রিত পণ্যের ব্যয় 1,86,500। 1,86,500। এই 1,86,500 কে আমরা নিজ বিক্রিতে কি দেবো? বিয়োগ দেবো। বিয়োগ দিলে যে ফলটা আমরা পাবো সেটা হচ্ছে কি? মোট মুনাফা। তাহলে বিয়োগ দিলে আমরা মোট মুনাফা কত পাই? 1,61,200। 1,61,200। ঠিক আছে। তাহলে 3,25,500 থেকে 1,87,500 বিয়োগ দিলে কত? 1,61,200। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোট মুনাফা বের করেছি। মোট মুনাফা বের করতে হলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় করতে হয়, বাদ দিতে হয়। নিট বিক্রয় কিভাবে বের করি আমরা আগে আলোচনা করেছি। বিক্রয় সাথে অলিখিত বিক্রয় যোগ, বিক্রয় ফেরত বিয়োগ, বিক্রয় মাত্রা বিয়োগ, তাই না? এই অঙ্ক শুধু অলিখিত দ্বারা বিক্রয় যোগ করেছি কত হলো? 3,25,500। এরপর বিক্রিত পণ্যের বের করতে প্রথম আনতে প্রারম্ভিক মজুত পণ্য কত আছে? 30,000। এরপর নিট ক্রয় বের করার সূত্র কি? ক্রয় যোগ অলিখিত ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় মাত্রা বিয়োগ পণ্য তুলনা। ঠিক আছে। তাহলে এখানে আছে শুধু অলিখিত ক্রয় যোগ করেছি কত হলো? 2,55,000। এগুলো আমরা যোগ করবো কি? প্রত্যক্ষ পরিচালন ব্যয়। এই অঙ্কে প্রত্যক্ষ পরিচালন ব্যয় আছে পরিবহন বন্দর চার্জ, এদের উপর কোনো সমন্বয় নাই। সেই জন্য ডাইরেক্ট আমরা কোথায় বসালাম? দ্বিতীয় কলামে। এইগুলো যোগ করলে হয় কত? 3,12,000। এই যোগফল থেকে আমরা বাদ দেব সমাপনী মজুর। এখানে লক্ষণীয় যে সমন্বয় দেখো, অবিক্রিত পণ্যের মূল্যায়ন করেছে 1,30,000, কিন্তু এর মধ্যে 2,500 টাকা মূল্যহারি মজুর। ঠিক আছে, 2,500 টাকা মূল্যহারি মজুর আছে, সেটা এখানে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। ঠিক আছে, বিয়োগ দিলে কত হয়? 1,07,500। তো 3,12,000 থেকে 1,07,500 বিয়োগ দিলে তাই কত? 1,86,500। তো নিট বিক্রয় 3,25,700 আর বিক্রিত পণ্যের বিক্রি হলো 1,86,500।
তুমি বিক্রি থেকে বিক্রি মূল্যের বিয়ে বাদ দিলে কত 1,61,200 তাহলে মুনাফা 1,61,200 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক সমাধান করেছি এখন আমরা সমাধান করব গ গতে বলছি কি মোট মুনাফা 1,25,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো তাহলে এখন নিয়ম আমরা এখানে একটা কলাম করব শর্ট করব ঠিক আছে দেখো নিষ্পাত আছে আগে শর্ট করে নিলাম আমরা 1 2 3 ঠিক আছে তো লেখো গয়ে সমাধান ঠিক আছে লিখে কি লিখবো বিবরণ টাকা 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 আবার টাকা কত ইস্কা Fellowship 200 আর বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরে ঠিক আছে তাহলে আমরা লিখলাম এর বর্ষ প্রথমে আমাদের আনতে হবে এখানে মোট মুনাফা এখানে মোট মুনাফা বেড়েছে তো 1,61,200 কিন্তু প্রশ্নে বলছে যে দেখো ভালো প্রশ্নে বলছে কি মোট মুনাফা 1,25,000 তাহলে আমরা প্রথম থেকে আনি মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত কত 1,25,000 তাহলে আমরা তার খানা লিখবো 1,25,000 এখান থেকে বিক্রিতে বা পরোক্ষ পরিচালন দিয়ে বাদ দিতে বললাম কত আসছে বেতন ভাতা সম্বন্ধে আছে দেখো কোন সমন্বয় নাই প্রথমে দেখো বেতন ও ভাতা কত দেবীর দিকে আসতেছে 30,000 দ্বিতীয় কলামে লেখো সমন্বয় না থাকলে আমরা লেখো দ্বিতীয় কলামে ঠিক আছে এই বছর কর অভিজ্ঞ দুটি সমন্বয় আছে দেখো কর পাওয়ার 1,000 টাকা বকে আছে তাই না তাহলে কর অভিজ্ঞ কত 14,500 এখানে লেখো এখানে টুকরো যোগ বকেয়া কত এখানে কর পাওয়ার 1,500 বকেয়া থাকলে কি হয় যোগ করেছিল হয় 16,000 বিয়োগ অগ্রিম কত অগ্রিম হচ্ছে 500 অগ্রিম বৃদ্ধি হবে না তাহলে 15,500 ঠিক আছে এর বছর স্টেশনারি মানে মনিহারি এটা সম্বন্ধে আছে হলো কত সরি এখানে আছে এর বছর 10টি প্রদত্ত দেবীর দিকটা প্রদত্ত 10টি প্রদত্ত 10টি হচ্ছে পরিচালন ব্যয় কত টাকা 7,500 এরপর দেখো স্টেশনারি কত দেবীর দিকে 4,000 এই যে 2,000 টাকা মনিহারি মুদ্রা আছে তাহলে এই 4,000 থেকে অব্যবহৃত মনিহারি বৃদ্ধি দেব অব্যবহৃত মনিহারি ব্যবহার হয় নাই
এটা যেহেতু বড় করে এটা খরচ না, এটা বাদ দেবো কত 2500, কোথায় কত 1500, তাই না? এর বছর বঙ্গস আসবে না, ইজরা বার আসবে। ইজরা বাড়া কত 6500। এর বছর পদার্থ ভাতা, পদার্থ এগুলো সমস্যা প্রদত্ত পরিচালন ব্যয় কত 7000। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো সব যোগ করলে আমরা কত পাই? 68000। কত পাই? মোট পরিচালন ব্যয় হলো কত? 68000। এই মোট মুনাফা থেকে মোট পরিচালন ব্যয় বাদ দিলে যেটা পাবো সেটা হলো কি? পরিচালন মুনাফা। তাহলে 1,25,000 থেকে 68,000 বিয়োগ দাও, কত হয়? 5 15 থেকে 8 গেলে 60, 11 থেকে 6 গেলে কত? 5, কত হলো? 57,000। তাহলে আমরা বেশি বহুত পরিচালন মুনাফা 57,000। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের মোট মুনাফা আমরা এখান থেকে বের করেছি 1,61,200, কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি আমাদের মুনাফা কত হবে? 1,25,000। তাহলে ওইটা আমরা আনতে পারবো না। এখান থেকে আমরা কি করবো? পরোক্ষ পরিচালন ব্যয় বিয়োগ দেবো। এখানে পরোক্ষ পরিচালন ব্যয় যোগ করলে মোট যোগ করলে 68,000। তাহলে 1,25,000 থেকে 68,000 বিয়োগ দিলে থাকে কত? 57,000। এই 57,000 হলো পরিচালন মুনাফা। এখন পরিচালন মুনাফাতে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দেব। এই অঙ্কে লক্ষ্য করো, এখানে অন্যান্য ব্যয় নাই, এই অঙ্কে অন্যান্য ব্যয় নাই। তাহলে আছে কি? অন্যান্য আয়। অন্যান্য কি হবে? যোগ হবে, যোগ অন্যান্য। অন্যান্য আয় কি? প্রথম আসো 10 করে কি দিকে এটা আছে কি? প্রাপ্ত 10 করে কত? 18,000। দেখো এরপর আসো প্রাপ্ত লভ্যাংশ। এটা নাই, প্রাপ্ত লভ্যাংশ পেয়েছি আমরা কত? 30,000। এরপর যাও 9 নম্বরে প্রাপ্ত এটা অন্যান্য আয় কত পাই আমরা? 12,800, তাই না? এখানে আর কিছু নাই। তাহলে মোটামুটি আমাদের অন্যান্য আয় হলো কি? প্রাপ্ত দশরি, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত বার্তা, এই তিনটা আমাদের যোগ করি কত পাই? দেখো 47,800 না? যোগ করো 800 না? আর দিয়ে 10 হাতে 1, 1 2 3 5 থেকে 6। তাহলে পরিচালন হতে অন্যান্য আয় যোগ করব, যোগ করলে আমরা কি পাবো? এখানে অন্যান্য ব্যয় নাই। তাহলে এখানে হয়ে যাবে কি? নিট মুনাফা কত হয়? 860 5 1,50,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিট মুনাফা পেয়েছি কত? 1,17,800। তাহলে আমরা আমাদের পাঠ্যপুস্তকের 10 মধ্যে 7 নম্বর প্রশ্নের আমরা সমাধান দিয়েছি। এখানে আমরা নির্দেশিকা বের করেছি, মোট মুনাফা বের করেছি, নিট মুনাফা বের করেছি। অর্থাৎ মূল মুনাফা বের করতে হলো আর বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে, নিট মুনাফা বের করতে হলো বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে। ঠিক আছে?
তাহলে শিক্ষার্থীরা মোটামুটি আমরা বিশদ আয় বিবরণীকে নিয়ে অনেকগুলো ক্লাস আমরা করেছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আর্থিক বিবরণী। সেখানে আমরা আলোচনা করব এই যে মালিক হকের বিবরণী কিভাবে তৈরি করতে হয়, এই সরল সম্পদগুলো কী কী, স্থায়ী সম্পদ কী, অদৃশ্য সম্পদ কী, ঠিক আছে, দীর্ঘমেয়াদী সম্পদ কী, সরলটি দায় কী, দীর্ঘমেয়াদী দায় কী, হ্যাঁ, কীভাবে নির্ধারণের পরিমাণ বের করতে হয়, নিট পাওনাদারের পরিমাণ বের করতে হয়, এইগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কী করব, আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা এইগুলো ভালো করে দেখো বাসায়। আগামীতে তোমাদের একটা পরীক্ষা হবে, হ্যাঁ, নভেম্বরের দিকে একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষায় এই দশম অধ্যায়ে যে আমরা করালাম, এখানে আমরা করেছি বিশদ আয় বিবরণী, সেখানে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ পুরো অধ্যায়টা এবারে বার্ষিক অর্থাৎ তৃতীয় বিশেষ মূল্যে থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ভালো করে লেখাপড়া করো, সবাইকে ধন্যবাদ।